দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল স্যার। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে তোমাদের একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় সেমিস্টারে সিলেবাসের মধ্যে কি কি বিষয় রয়েছে এবং কোন ধরনের প্রশ্ন এবারে হতে চলেছে, নম্বর বিভাজন এবং সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা একাদশ শ্রেণীতে যারা পড়ছো, প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে, ভালো হওয়ারই কথা। যে তোমাদের প্রথম সেমিস্টারে প্রশ্নপত্র যেরকম প্রশ্নপত্র হয়েছে, প্রশ্নের প্যাটার্ন যেটা ছিল এমসিকিউ প্রশ্ন, ওই মার্কশিটে গোল করতে হতো। কিন্তু দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার নম্বর বিভাজন প্রশ্নপত্র সম্পূর্ণ আলাদা হতে চলেছে। দ্বিতীয় সেমিস্টারে তোমাদের বড় প্রশ্নের উত্তর করতে হবে, 2 নম্বরের, 3 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্ন উত্তর করতে হবে। তাই তোমরা বাড়িতে বসে না থেকে অবশ্যই পড়াশোনা শুরু করো। তোমরা হয়তো ভাবছো প্রথম সেমিস্টারটা তোমরা ঢিল দিয়েই পাস করে গেছো, দ্বিতীয় সেমিস্টারে এভাবে হবে না। দ্বিতীয় সেমিস্টারে তোমাদের পড়তে হবে, না পড়লে পাস করতে পারবে না। আর ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই বইগুলো বারবার খুঁটিয়ে পড়ো। চলো ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখো তোমাদের দ্বিতীয় সেমিস্টারের সিলেবাসে কি কি রয়েছে বাংলা বিষয়ে। প্রথম গল্প রয়েছে দুটি। প্রথম একটা গল্প ছুটি, কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। মানে বাংলা গল্পের জনক, ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প রাখা হয়েছে। গল্পটার নাম কি? ছুটি। এই ছুটি গল্পে আমরা ফটিক নামের একটা চরিত্রকে পাবো, একটা স্কুলে পাঠরত ছেলে ফটিক। এই ফটিকের জীবনের কাহিনী নিয়ে এই গল্পটা লেখা। ছুটি গল্পটা খুব সুন্দর একটা গল্প, তোমাদের পড়ে খুব মজা পাবে তোমরা। মজাদার গল্প। ছুটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো তেলেনা পোতা আবিষ্কার। এই যে তেলেনা পোতা আবিষ্কার গল্পটা, এর আগের বছর যারা একাদশ শ্রেণীতে পড়েছিল তাদের পাঠ্য বইয়ে ছিল, বাংলা বইয়ে তাদের তেলেনা পোতা আবিষ্কার গল্পটা ছিল। কার লেখা? প্রেমেন্দ্র মিত্রের তেলেনা পোতা আবিষ্কার। তাহলে গল্প কয়টা থাকছে? 2টা গল্প, ছুটি আর তেলেনা পোতা আবিষ্কার। পরে কবিতা দেখো, কবিতা কি কি থাকছে? ভাব সম্মিলন, কার লেখা? বিদ্যাপতি, বৈষ্ণব পদকর্তা বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলী তোমরা প্রথম সেমিস্টারে পড়েছিলে যে বাংলা সাহিত্যের ইতিহাসে বৈষ্ণব পদাবলী বলে একটা পার্ট ছিল, সেখানে আমরা বিদ্যাপতিকে পেয়েছি। এই যে বিদ্যাপতির লেখা একটা কবিতা ভাব সম্মিলন। তারপরে লালন শাহ ফকিরের গান, লালন শাহ। এই যে লালন শাহ ফকিরের গান নামে একটা কবিতা পাবো, কার লেখা? লালন শাহের লেখা। তাহলে কবিতা আছে 3টা, ভাব সম্মিলন, লালন শাহ ফকিরের গান, নুন। এই যে লালন শাহ ফকিরের গান, এটা আসলে একটা গান, কিন্তু তোমাদের পাঠ্য বই কবিতার আকারে দেওয়া হয়েছে। কার লেখা? লালন শাহ। তারপর নুন, কার লেখা? জয় গোস্বামী। জয় গোস্বামীর একটা বিখ্যাত কবিতা নুন। যারা আগের বছর একাদশ শ্রেণীতে পড়েছো তারা অবশ্যই জানো যে নুন কবিতাটা আগের বছরও তোমাদের একাদশ শ্রেণীর পাঠ্য বইয়ে ছিল, কিন্তু এবারও রাখা হয়েছে। এই যে নুন আর তেলেনা পোতা আবিষ্কার, এই 2টা গল্প আগের বছর ছিল, এবছরও রাখা হয়েছে। নুন কার লেখা? জয় গোস্বামীর লেখা। তাহলে কি কি পাওয়া গেল? গল্প 2টা, কবিতা 3টা। এরপরে দেখো নাটক। নাটক থাকছে একটা নাটক আগুন, কার লেখা? বিজন ভট্টাচার্য। বিজন ভট্টাচার্য, বিখ্যাত নাট্যকার বিজন ভট্টাচার্যের লেখা আগুন নামের একটা নাটক পড়তে হবে। তারপরে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কি কি? পঞ্চতন্ত্র, সৈয়দ মুস্তফা আলী। এই যে সৈয়দ মুস্তফা আলীর পঞ্চতন্ত্র গ্রন্থের, গল্প গ্রন্থের থেকে তোমাদের 4টা গল্প পড়তে হবে। কি কি? বই কেনা, তারপরে আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা। তাইলে তোমাদের এই যে প্রথম যে বইটা আছে, প্রথম বইটা থেকে কি কি পড়তে হচ্ছে? তোমাদের গল্প 2টো, তারপরে কবিতা 3টে, নাটক 1টা এবং পঞ্চতন্ত্র নামক একটা বইয়ের থেকে তোমাদের 4টা গল্প পড়তে হবে। এই কটা তোমাদের প্রথম বই থেকে গেল। এবারে দেখি সাহিত্যের ইতিহাস, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে কি কি পড়তে হবে দেখি। বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এটাকে বলা হয় সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস। প্রথমে কি আছে? আধুনিক বাংলা সাহিত্য, যুগের আধুনিকতা ও ঔপনিবেশিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন।
প্রথমে তোমাদের পড়তে হবে আধুনিক বাংলা সাহিত্য। মানে এই যে সাহিত্যের ইতিহাসে পাঠটায় তোমরা আগের বারে প্রথম সেমিস্টারে পড়েছিলে যে প্রাচীন যুগ মধ্যযুগের সাহিত্য, কিন্তু এবারে আমরা চলে আসছি, এবারে আর প্রাচীন যুগ মধ্যযুগ পড়তে হবে না, এবারে আধুনিক যুগ। আধুনিক যুগে যে বাংলা সাহিত্যের সাহিত্যিকরা এসেছেন, গল্পকার, তারপর কবি, উপন্যাসিক, নাট্যকার, এদের সম্পর্কে পড়তে হবে। আধুনিক বাংলা সাহিত্য যুগের আধুনিকতা ও উপনিবেশিক বাংলা সামাজিক ও ধর্মীয় আন্দোলন। উপনিবেশিক বাংলায় এই যে ইংরেজদের অধীনে আমাদের ভারতবর্ষ ছিল, উপনিবেশ গড়ে তুলেছিল ইংরেজরা, ইংরেজদের ঔপনিবেশিক বাংলায় কি কি আধুনিক সাহিত্য সৃষ্টি হচ্ছে, মানে 1800 খ্রিস্টাব্দের প্রথমের দিকে কি কি আধুনিক সাহিত্য সৃষ্টি হচ্ছে সেই সাহিত্যগুলো সম্পর্কে পড়তে হবে। তারপর দেখো শিক্ষা সংস্কার, গদ্যের উদ্ভব। এই যে কি বলবো, ঊনবিংশ শতকে মানে 1800 খ্রিস্টাব্দ থেকে ঊনবিংশ শতকে বাংলা গদ্যের জন্ম হচ্ছে। ফোর্ট উইলিয়াম কলেজ, তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, এরা প্রত্যেকে বাংলা গদ্যের সৃষ্টি করছে। বাংলা গদ্য সাহিত্য নতুন একটা সাহিত্য। এর আগে বাংলা ছিল পদ্য সাহিত্য। তোমরা দেখবে প্রাচীন যুগ মধ্যযুগে গল্পের আকারে লেখা হতো না, সমস্ত কিছু সাহিত্য রচনা করা হতো পদ্যের আকারে বা কবিতার আকারে। বাংলা গদ্যের উদ্ভব কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, যাত্রা ও নাট্যমঞ্চ, প্রবন্ধ 70 দশক পর্যন্ত, মানে 1870 পর্যন্ত। এই যে কি কি পড়তে হচ্ছে, কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, যাত্রা ও নাট্যমঞ্চ, প্রবন্ধ, এইগুলো পড়ছে বাংলা মানে আধুনিক সাহিত্যের মধ্যে। তারপর লৌকিক সাহিত্য, এর পাশাপাশি লৌকিক সাহিত্য, লোক সংস্কৃতির লৌকিক সাহিত্য কি কি, ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা, কবিতায়, মহাকাব্য, আখ্যান কাব্য, গীতি কবিতার ধারা। এর পাশাপাশি থাকছে লৌকিক সাহিত্য। লৌকিক সাহিত্যের মধ্যে ছড়া থাকবে, প্রবাদ প্রবচন থাকবে, ধাঁধা থাকবে, তার পাশাপাশি কবিতায় মহাকাব্য, আখ্যান কাব্য, গীতি কবিতার ধারা। গীতি কবিতার ধারা বিহারীলাল চক্রবর্তী। কবিতা মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ ও পরবর্তী ধারা। এই যে কবিতা বলছে, এখানে তোমরা হয়তো ভাবতে পারো কবিতা পড়তে হবে, এখান থেকে কবিতা নয়। মানে মধুসূদন দত্ত কি কি কবিতা রচনা করেছেন, কত সালে রচনা করেছেন, তার কোন কাব্যগ্রন্থটা বিখ্যাত, তার কাব্যগ্রন্থগুলোর নাম, কবিতার প্রকাশকাল। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর নজরুল ইসলাম, তারপর জীবনানন্দ দাশ প্রকৃতিপ্রেমিক কবি, তারপরে পরবর্তী ধারা। মানে এই চারজন প্রধান থাকছে কবিতার মধ্যে। তারপরের পরবর্তী ধারা যারা এসেছে তাদেরও পড়তে হবে। তারপরে কথা সাহিত্য, মানে কোন কোন কথা সাহিত্যিক সম্পর্কে আমাদের জানতে হবে। কথা সাহিত্য কি কি বলছে দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি প্রথম উপন্যাসিক, বাংলা সাহিত্যের উপন্যাসের স্রষ্টা যদি বলা হয় তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয়। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও পরবর্তী ধারা। মানে প্রধান কয়েকজন আছে, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এবং তারপরে যারা কথা সাহিত্য রচনা করছে বা লিখছে, যারা গল্প লিখছে, উপন্যাস লিখছে, তাদের সম্পর্কে আমাদের পড়তে হবে। তারপরে দেখো নাটক মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, যেমন নীলদর্পণ নাটক দীনবন্ধু মিত্রের বিখ্যাত নাটক, তার নাটকগুলো সম্পর্কে জানতে হবে কোনটা কোন শ্রেণীর নাটক। গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য ও পরবর্তী ধারা। তাহলে সাহিত্যের ইতিহাসে কি দেখা যাচ্ছে, সাহিত্যের ইতিহাস থেকে আধুনিক যুগের যে বিখ্যাত সাহিত্যিকরা ছিলেন তাদের প্রত্যেকের সম্পর্কে আমাদের জানতে হবে। প্রত্যেকে কে কী রচনা করেছেন, কে কবিতা রচনা করছেন, কোন ধরনের কবিতা রচনা করছেন, তার কবিতার বিষয়বস্তু কী, তারপরে যে গল্পকার গল্প লিখছেন, যে উপন্যাসিক উপন্যাস লিখছেন, উপন্যাসের প্রধান চরিত্রগুলো, তার বিখ্যাত উপন্যাসগুলো, এই সম্বন্ধে আমাদের পড়তে হবে। মানে মোটামুটি 1800 খ্রিস্টাব্দ থেকে 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যের ইতিহাসে কি কি ধারা এলো, কবিতা, নাটক, গল্প, প্রবন্ধ, ছোট গল্প, উপন্যাস, রম্যরচনা, এই সমস্ত কিছু। তারপর লৌকিক সাহিত্যের ধারা, ছড়া, ধাঁধা, এই সমস্ত কিছু আমাদের পড়তে হবে। তা এই ছিল তোমাদের বাংলা দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস। তারপরে দেখো, তারপরে থাকবে তোমাদের প্রবন্ধ রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানস মানচিত্র এবং তথ্য সম্ভার দেওয়া হবে। পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে। তারপরে তোমাদের প্রবন্ধ রচনা থাকছে 10 নম্বরে। এই 10 নম্বরের প্রবন্ধ রচনা তোমাদের একটা মানস মানচিত্র দেওয়া হবে।
তোমাদের প্রশ্নের মধ্যে একটা মানচিত্র দেওয়া হবে, সেই মানচিত্রে যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলো দেখে দেখে তোমাদের বানিয়ে লিখতে হবে একটা প্রবন্ধ রচনা। কত নম্বর? 10 নম্বর। আর তার পাশাপাশি অথবা থাকবে, মানে একটা প্রবন্ধ রচনা থাকবে এমনটা নয়, দুটো প্রবন্ধ রচনা থাকবে, দুটোর মধ্যে তোমাদের একটা লিখতে হবে। পরেরটা কি আছে? একটি বক্তব্যের সপক্ষে বা বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের সপক্ষে ও বিপক্ষে তাদের বক্তব্য লিখবে। মানে সমালোচনামূলক প্রবন্ধ রচনা, মানে একটা বিষয় তোমার সামনে দেওয়া থাকবে, সেই বিষয়টার পক্ষেও বলতে হবে এবং বিপক্ষেও বলতে হবে। তাহলে এই ছিল তোমাদের বাংলা বিষয়ের সিলেবাস। এবারে আমরা নম্বর বিভাজনটা দেখে নেব, মানে কত নম্বরের প্রশ্ন হবে পরীক্ষায়। দেখো, গল্প, তোমাদের দুইটা গল্প থাকছে, ছুটি আর কি তেলেনাপোতা আবিষ্কার। ছুটি আর তেলেনাপোতা আবিষ্কার, এই দুটো গল্প থেকে তোমাদের 2 নম্বরের 3 নম্বরের কোনো প্রশ্ন থাকছে না, সরাসরি 5 নম্বরের প্রশ্ন থাকবে। মানে দুইটা গল্প থেকে 5 নম্বরের প্রশ্ন একটা লিখতে হবে, 5 অক্ষে 5, মানে গল্প দুইটা, মানে অনেকগুলো প্রশ্ন পড়তে হবে। তোমরা যদি একটা গল্প ভালো করে পড়ো তাহলেই 5 নম্বর এখানে 5-এ 5 পাবে। বড় প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে একটা সুবিধা রয়েছে, তোমার যদি গল্পের বিষয়টা জানা থাকে, গল্পটা যদি ঠিকঠাক পড়ো, তাহলে প্রশ্ন যে কোনো আসুক না কেন, যেখান থেকে লাইন তুলে প্রশ্ন দেখ না কেন, তুমি অবশ্যই উত্তরটা করে আসতে পারবে। তারপরে দেখো কবিতা, কবিতার থেকে কি কি থাকছে? 2 অক্ষে 2, একটা 2 নম্বরের প্রশ্ন থাকবে। কবিতা কয়টা আছে? 3টা কবিতার থেকে 2 নম্বরে একটা প্রশ্ন, 3 নম্বরে একটা, 2 আর 3 5, কবিতার থেকে 5 নম্বর, 5 5 10। তারপরে প্রবন্ধ, প্রবন্ধ থেকে কত? 5 নম্বরে একটা বড় প্রশ্ন থাকবে, প্রবন্ধ থেকে কত নম্বরে? 5 নম্বরে। তারপরে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, এটা প্রবন্ধ ভুল করে প্রবন্ধ হয়ে গেছে, এখানে নাটক হবে। নাটক, আগুন নাটকটা আছে, বিজন ভট্টাচার্যের আগুন নাটক থেকে একটা 5 নম্বরের প্রশ্ন থাকবে। তারপরে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, এখান থেকে 2 নম্বরে 2টা 4 নম্বর এবং 3 নম্বরে 2টা, 6 4 10, কত হলো? 25 হয়ে গেল। এই যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে 4টা গল্প আছে, এই 4টা গল্প থেকে তোমাদের 10 নম্বর থাকছে, তাই ওগুলো অবশ্যই বাদ দেওয়া যাবে না, ভালোভাবে পড়তে হবে। তারপরে বাংলা সাহিত্য, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, মানে সাহিত্যের ইতিহাস, যে সাহিত্যের ইতিহাস আধুনিক যুগটা, বাংলা গদ্যের সৃষ্টি হচ্ছে, কবিতা রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, নজরুল, এরা সবাই বাংলা সাহিত্যে নতুন নতুনভাবে সৃষ্টি করছে। এই যে সাহিত্যের ইতিহাস এত বড় পার্টটা রয়েছে, আধুনিক যুগ, তোমরা আগে একাদশ শ্রেণী প্রথম সেমিস্টারে মধ্যযুগ, প্রাচীন যুগ পড়েছো, এবারে আধুনিক যুগ পড়তে হবে, 1800 খ্রিস্টাব্দ থেকে 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়ে কি কি সাহিত্য রচনা হচ্ছে, সেখান থেকে তোমাদের কি কত নম্বর থাকবে? 2 নম্বরের একটা এবং 3 নম্বরের একটা, টোটাল 5 নম্বর, 30 নম্বর হয়ে গেল। এবং প্রবন্ধ রচনা থাকছে কত নম্বরে? 10 নম্বরের একটা প্রবন্ধ রচনা, তোমাদের 40 নম্বরে হয়ে গেল, 40 নম্বর। তাহলে তোমরা যারা দ্বিতীয় সেমিস্টারে এবারে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, সবার পরীক্ষা আশা করি ভালো হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে দেরি না করে পড়া শুরু করো। আমাদের দ্বিতীয় সেমিস্টারের এডুকেয়ার একাডেমিতে দ্বিতীয় সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আমরা অলরেডি পড়া শুরু করে দিয়েছি, তাই বাড়িতে দেরি না করে অবশ্যই পড়া শুরু করো। আর তোমরা যদি ভিডিওটি ভালো করে দেখো, অবশ্যই সিলেবাস সম্পর্কে একটা তোমার সম্পূর্ণ ধারণা জন্ম নেবে এবং নম্বর বিভাজন, কোন ধরনের নম্বর থাকবে পরীক্ষার প্রশ্ন কেমন হতে চলেছে অবশ্যই বুঝতে পারবে। আর তোমরা আমাদের দ্য ডিজিটাল এডুকেশন চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের দ্য ডিজিটাল এডুকেশন চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ।